যে কোর্স গুলো করতেছেন ওগুলোর কি অবস্থা? কেউ একটু আপডেট দিবেন? কি অবস্থা বলতে হ্যাঁ, চলতেছে কি না? আপনার কথা কেটে কেটে আসতেছে। মানে আমি বলতে চাচ্ছি আপনাদের যে রুটিন দেওয়া হয়েছিল ওই রুটিনটা কি টিচাররা মেনটেন করতে পারতেছেন? না স্যার, সেই রুটিন অনুযায়ী ক্লাস হয় না, হয় দুই একটা, বাকিগুলা হয় না। আসলে পরিস্থিতিটা এরকম, আসলে ওই রুটিনটা মেনটেন করা মানে সম্ভব না। লাইক আমি এখন ধরেন আমার সকালবেলা রুটিন দেয়া, বাট সকালবেলা হয়তো কোনো ল্যাব ক্লাস ছিল, ঠিক আছে, এরকম আসলে কনফ্লিক্টিং হয়ে যায়। এর জন্য ওই রুটিন অনুযায়ী আসলে ক্লাস নেওয়া সম্ভব না। আহ, যাই হোক, বাট প্রোগ্রেস কিরকম সবগুলো কোর্সের? মানে আই মিন কতগুলো করে ক্লাস হয়েছে বা স্যার সর্বোচ্চ আপনারা সর্বোচ্চ 10টা লেকচার হয়েছে স্যার, ফেব্রিকের সর্বোচ্চ 10টা লেকচার হয়েছে। আচ্ছা আচ্ছা, স্যার এভারেজে মেইনলি 3 থেকে ওকে। 4টা করে ক্লাস হচ্ছে আর কি স্যার, প্রতি সাবজেক্টে। স্যার ডাইসে দুইজন আমাদের মিলিয়ে? না স্যার, না ডাইসে না, কিছু পার্টি কিছু পার্ট দিয়ে সাবজেক্ট আলাদা আলাদা করে আর কি। আচ্ছা আচ্ছা, মানে একটা পার্টে ম্যাক্সিমাম 10টা ক্লাস হয়েছে কোনো কোনো কোর্সে, তাই তো? জি স্যার, আমাদের ফেব্রিকের হয়েছে। আমাদের আচ্ছা স্যার আচ্ছা ম্যাক্সিমাম স্যার আপনারই হয়েছে স্যার। অন্যান্য কোর্সের স্যার মানে আচ্ছা, আপনাদের ম্যাক্সিমাম আমি তো ম্যাক্সিমাম নিছি তো সেই আরো 3 সপ্তাহ বা 4 সপ্তাহ আগে। জি স্যার। বাট আমি এই 3 সপ্তাহ ক্লাস নিইনি, মানে অনেক জটিলতা ছিল, সব তাহলে মিলিয়ে নেওয়া হয়নি, এখন আবার কন্টিনিউ মানে। হ্যাঁ, আমাদের ডাইসের স্যার যদি আপনাদের তো আপনাদের তো কালকে থেকে ল্যাব হওয়ার কথা ছিল, যেটা মানে অনিবার্য কারণে পেছায় গেছে। আপনার কি নোটিশ পাইছেন যে 19 তারিখ থেকে হয়তো ল্যাব হবে আপনাদের? জি স্যার। সরি, আপনাদের না, আপনাদের কি ল্যাব হওয়ার কথা নাকি? ডিসি ল্যাব হওয়ার কথা বলি। একটা নোটিশ দিছিল স্যার, আমাদের ফেব্রিকের নেক্সট মান্থ থেকে শুরু হওয়ার কথা ছিল। আচ্ছা আচ্ছা, মানে মানে যে ল্যাবটা 1-2 এর ল্যাব সেটা তো আপনাদেরই ল্যাব হবে, তাই না? যেটাই হোক, যেই তারিখ জি থেকে স্যার। শুরু হোক, মানে আপনাদেরই ল্যাব হবে। জি স্যার। হ্যাঁ সেটাই, যেটা যারা মানে যে কোনো ডিপার্টমেন্টই হোক সেটা আহ, এই মুহূর্তে নোটিশ অনুযায়ী 19 তারিখ থেকে শুরু হবে, আপনাদেরকে রুটিন জানিয়ে দেওয়া হবে। তো 19 তারিখের আগে আমরা ক্লাস, এখন থেকে আমি রেগুলার ক্লাস নিব, আইদার 1 আওয়ার অথবা 2 আওয়ার ক্লাস নিব। এবং প্রেফারেবলি হয়তো সন্ধ্যার পরেই নিব, আমি সিআরদের সাথে কথা বলে ক্লাস কন্ডাক্ট করব, ঠিক আছে? আর যদি আমি আহ, ইয়ে করি, সাম আপ করি, আমি এই পর্যন্ত কি কি পড়ছি সবাই, আমি কিন্তু যে লেকচার গুলো পড়িয়েছি বা আহ, মানে যেসব টপিক গুলো কভার করছি আমি সবগুলোই লেকচার প্লাস ভিডিও ম্যাটেরিয়াল সব কিন্তু আপলোড করা আছে আমার গুগল ক্লাসরুমে। আপনারা সবাই পেয়েছেন বা ওগুলো গো থ্রু করেছেন, পড়েছেন? জি স্যার, পেয়েছি স্যার। হ্যাঁ, ওটা ওটা কিন্তু ধরেন আমি যদি আমার পার্টটাকে ভাগ করি, আমার সিলেবাসটাকে, তাহলে 4টা ভাগে ভাগ করা যায়, আগেও বলছি। ফার্স্ট অফ অল একটা অংশ ছিল আয়রন, ঠিক আছে, বিভিন্ন রকম অ্যালয়, বিভিন্ন রকম ফেস ডায়াগ্রাম, ফেস কম্পোজিশন রিলেটেড টু অ্যালয়, ঠিক আছে, এটা একটা পার্ট হতে পারে। আরেকটা পার্ট হচ্ছে আহ, থাকবে আমার কি বলে পলিমার, ঠিক আছে, আরেকটা পার্ট থাকবে কম্পোজিট, আরেকটা পার্ট থাকবে সিরামিক্স অথবা গ্লাস। সো আমি যদি আমার সিলেবাসের আহ, একটা পার্ট শেষ করছি, ঠিক আছে, আয়রন, ওটাই সবচেয়ে বড়, বা ধরতে পারেন ওটা হচ্ছে 40% কাভার করে আমাদের সিলেবাসে। তো আমরা আস্তে আস্তে আজকের ক্লাসে আমরা পড়বো পলিমার, ঠিক আছে, পলিমার দিয়ে শুরু করব, পলিমার পড়বো, কম্পোজিট পড়বো, এবং শেষে কিছু সিরামিক অথবা কি বলে গ্লাস রিলেটেড কিছু পড়াশোনা আমরা করব। তো আজকের ক্লাসটা হচ্ছে পলিমার নিয়ে। ওকে, আমরা শুরু করি, অলরেডি 8 মিনিট শেষ হয়ে গেছে, বাকিরা জয়েন করুক। তো আমার বোধ হয় সন্ধ্যার পরেই বোধ হয় সবাইকে বেশি অ্যাভেলেবল পাওয়া যায়, তাই না? স্যার এই টাইমে নিতে পারেন। আচ্ছা, আমি আসলে ওই যে টাইম বুঝে, বুঝতে পারছেন? তো ধরেন কালকে তো ল্যাব ছিল, তাই না? তো ল্যাবটা হলো না দেখে ক্লাসটা নিতে পারতেছি, যদি ল্যাব না থাকতো তাহলে হয়তো আমাকে কালকে ল্যাবের জন্য প্রিপেয়ার্ড হইতে হইতো, সেক্ষেত্রে হয়তো রাতে নিতে পারতাম না। এরকমই সুযোগ বুঝে আর কি, যে সময় আমরা ক্লাস নিতে পারি ওই সময় ক্লাস নিব, আপনারা হেল্প করবেন আর কি।
Okay, let's start. ওকে, স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, আজকে আমরা যে টপিকটা পড়বো এটা হচ্ছে পলিমার। ঠিক আছে, পলিমার আমরা হয়তো আমরা এর উচ্চ মাধ্যমিক বা এইচএসসি লেভেলে আমরা বিভিন্ন রকম পলিমেরিক রিঅ্যাকশন সম্বন্ধে পড়েছি, যে কিভাবে পলিমার ফর্ম করে। সো ওইখান থেকে, ওই স্টাডি থেকেই এখন হচ্ছে আরেকটু লার্জ বা একটু লার্জেস্ট এক্সটেন্টে পড়বো আমরা কি পলিমার কি, বিভিন্ন রকম পলিমার কিভাবে পলিমারাইজেশন হয়, এবং বিভিন্ন রকম প্লাস্টিক প্রসেসিং যে টেকনিক্স গুলো আছে, বা একটা ম্যাটেরিয়াল আমাদের আশেপাশে যে ধরেন প্লাস্টিকের যে ম্যাটেরিয়াল গুলো আছে এগুলো কিভাবে প্রস্তুত করে, কিছু কিছু বা মোস্ট কমন কিছু প্রসেসিং টেকনিক্স সম্বন্ধে আমরা জানবো। বাট এর আগে এটার যে ব্যাকগ্রাউন্ড নলেজ আছে সেটা জানবো। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল আসি পলিমার। ন্যাচারালি অকারিং পলিমার্স, those are derived from plants and animals, have been used for many centuries. এই যে আমরা যে উড অথবা রাবার, কটন, উল, লেদার, সিল্ক এগুলো ইউজ করি, এগুলো হচ্ছে সবই ন্যাচারালি অকারিং পলিমার। বাট ন্যাচারালি অকারিং পলিমার দিয়ে কিন্তু আমরা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস তৈরি করতে পারি না, যেহেতু আমাদের গোলটা হচ্ছে যে এটা আমাদের কোর্সটাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। সো পলিমার হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, রাইট? সো ওই আমরা পলিমার দিয়ে বা প্লাস্টিক দিয়ে যে ম্যাটেরিয়ালটা প্রোডাক্ট করব সেটা আমাদের ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভে অ্যাপ্লিকেবল হতে হবে। সেগুলোর জন্য আমরা কিন্তু এই ন্যাচারালি অকারিং পলিমার গুলো সব ক্ষেত্রে ইউজ করতে পারি না। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, সিনথেটিক পলিমার ইউজ করতে হয়। অর্থাৎ ন্যাচারালি অকারিং বাদে যেটা আমরা বিভিন্ন ফ্যাক্টরিতে বা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আমরা যেটা প্রস্তুত করতেছি সেটাকে বলতেছি সিনথেটিক পলিমার। ঠিক আছে, সেই সিনথেটিক পলিমারটা ইউজ করেই আমরা নানান রকম কিছু তৈরি করতেছি। একদম এই যে কি বলে আমাদের আশেপাশে যা দেখতেছেন এর একটা গ্রেট পোর্শন, হ্যাঁ, গ্রেট পোর্শন অফ ম্যাটেরিয়ালস পলিমার, তাই না? আমরা যে কলমটা হাতে ধরে রাখছি সেটা একটা পলিমার, আমরা যে চেয়ারটায় বসে আছি সেটা একটা পলিমার, তাই না? ইভেন এই যে আমাদের কি বলে এখন আমরা যে মানে ভাস্টলি আমাদের এনভায়রনমেন্টটাকে যেটা ক্ষতি করতেছে, পলিথিন, তাই না? দ্যাটস এ কাইন্ড অফ পলিইথিলিন। ওকে, সো এটার মানে অ্যাডভান্টেজও আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে। অ্যাডভান্টেজ হচ্ছে অতি কম খরচে আমরা সেগুলো প্রস্তুত করতে পারতেছি, ইউজ করতে পারতেছি। বাট ফ্রম দ্য সেন্স অফ কি এনভায়রনমেন্টাল পলিউশন, আমাদের এগুলোকে বর্জন করা উচিত, তাই না? এখন কিন্তু আমরা মানে একটা যুগ থাকে বা একটা ডিকেড থাকে যেটাকে মানে একটা কিওয়ার্ডস দিয়ে ডিফাইন করে। ঠিক আছে, তো এই যে 2000 আপনার কি বলে 11 থেকে সরি 11 না, এর পরবর্তীতে বলতে পারেন 2012-13 পর থেকে এখন যে ওয়ার্ডটা মানে রিসার্চের জন্য বা পুরো গ্লোবালে মানে খুব ইফেক্টিভলি ইউজ হচ্ছে, সেটা হচ্ছে কি সাস্টেনেবিলিটি। ঠিক আছে, সাস্টেনেবিলিটি আমরা যাই ইউজ করতে চাচ্ছি আমরা এটার সাথে বলতেছি যে সাস্টেনেবিলিটি। তো সাস্টেনেবিলিটির জন্য আমাদের কিন্তু এই যে পলিমার, দেখবেন যে পলিমারিক যে ম্যাটেরিয়াল দিয়ে আমরা পলিথিন বানাচ্ছি, এই জায়গায় আমরা এখন কি বলে এনকারেজ করা হচ্ছে। যেমন এই যে জুট, ঠিক আছে, সোনালী ব্যাগ আপনারা নাম শুনে থাকবেন যে সোনালী ব্যাগ কিন্তু আবিষ্কার হয়েছে, বাট এটার মেকিং কস্ট একটু বেশি এবং এটা কমার্শিয়ালি প্রস্তুত করা যাচ্ছে না, জানি না কেন। বাট সেটা কিন্তু সাস্টেনেবল। বাট পলিমার দিয়ে আপনি যে পলিথিনটা বানাচ্ছেন সেটা কিন্তু সাস্টেনেবল না। ঠিক আছে, আদার দেন এটা যে এটা হয়তো পরিবেশের জন্য ক্ষতিকর, বাট অনেক অ্যাক্টিভিটিস আছে যেটা কি আমাদের আলটিমেটলি পলিমারটা ইউজ করতে হচ্ছে। যেমন এই যে আপনার মোবাইলের যে ব্যাক পার্টটা, ঠিক আছে, মোবাইলের যে ব্যাক পার্টটা সেটাও কিন্তু একটা পলিমার, তাই না? এই জায়গায় কিন্তু আপনি চাইলেই অন্য মেটাল বা অ্যালয় কিন্তু ইউজ করতে পারতেছেন না, ওভারওয়েট হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট আমি বলতেছি যে একদম আমাদের হাতের মানে একদম টিপ অফ দ্য ফিঙ্গার থেকে শুরু করে আমাদের আশেপাশে সবই পলিমার দিয়ে গঠিত। সো এই পলিমার গুলো এইসব প্রোডাক্ট গুলো কিভাবে তৈরি করে বা এদের পিছনের যে নলেজটা আছে এগুলো কি কি আমরা আস্তে আস্তে দেখি। The earliest synthetic polymer was developed in 1906 called the bakelite. এটা হচ্ছে ফার্স্ট সিনথেটিক পলিমার। The development of modern plastic started in 1920s using the raw materials extracted from coal and petroleum products. এই যে আমরা বলতেছি যে সিনথেটিক পলিমার,
তো সিনথেটিক পলিমারটা বানানোর জন্য তো আমার একটা র ম্যাটেরিয়াল লাগবে। ওই র ম্যাটেরিয়ালটা কোত্থেকে পাবো? এই যে আমরা বলি পেট্রোলিয়াম বা শোধনাগার বা পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি, বাংলাদেশে যেটা আছে আপনার বাপেক্স, ঠিক আছে, তারা যেই আমার যে খনি থেকে যে পেট্রোলিয়াম জাতীয় যে পদার্থগুলো উত্তোলন করে, সেইখান থেকে আমরা এই র ম্যাটেরিয়ালটা পাই, যেটাকে সিনথেসিস করে বা পলিমারাইজেশন বা বিভিন্ন রকম কি বলে প্রস্তুত করে ওগুলো র মেটেরিয়াল হিসেবে আমরা পরবর্তী ধাপের জন্য ইউজ করি। সিন্স দ্য কনক্লুশন অফ ওয়ার্ল্ড ওয়ার টু, the field of materials has been virtually revolutionized by the advent of synthetic polymers। অর্থাৎ ওয়ার্ল্ড ওয়ার টু এর পর থেকে আমাদের এই পলিমার বা পলিমারিক ম্যাটেরিয়ালস বা প্লাস্টিক ম্যাটেরিয়ালস তৈরি মানে ইউজ করার প্রতি একটা রেভলিউশন কিন্তু হয়ে গেছে। সো পলিমার কি? পলি মিন্স মেনি এবং মার মিন্স রিপিট ইউনিট, এন্ড দ্য টার্ম পলিমার ওয়াজ কয়েন্ড টু মিন মেনি মার্স। অর্থাৎ সিমিলার একটা স্ট্রাকচার, যেটাকে আমরা রিপিট ইউনিট বলতেছি, এটা একটার পর একটা যুক্ত হয়ে একটা পলিমার গঠন করবে। ওকে, সো পলিমার্স আর দ্য লং চেইন মলিকুলস এন্ড আর ফর্মড বাই দ্য পলিমারাইজেশন প্রসেস। আমরা দেখবো এডিশন পলিমারাইজেশন হতে পারে বা কন্ডেনসেশন পলিমারাইজেশন হতে পারে, লিঙ্কিং এন্ড ক্রস লিঙ্কিং এ পার্টিকুলার বিল্ডিং ব্লক। অর্থাৎ পার্টিকুলার বিল্ডিং ব্লক বা ওইটা কি বলতেছে, রিপিট ইউনিট, ঠিক আছে। সো এইভাবে একটা লং চেইন মলিকুল থেকে আমার পলিমারটা গঠিত হবে। The term polymer means many units repeated many times in a chain-like structure. Then হচ্ছে polymer molecules. The molecules in polymers are gigantic in comparison to hydrocarbon molecules. আমরা হাইড্রোকার্বন সম্বন্ধে জানি, যেটা শুধুমাত্র হাইড্রোজেন এবং কার্বন দিয়ে গঠিত, যেমন ইথেন, হ্যাঁ, প্রোপেন, ইথিন, প্রোপিন, এগুলো মলিকুলার সাইজ হচ্ছে ছোট, বাট কম্পেয়ার টু দোজ হাইড্রোকার্বন, ঠিক আছে, আমাদের এই পলিমার গুলো কি আরো একটার সাথে যুক্ত হয়ে বিশাল একটা পলিমার চেইন সে গঠন করতেছে। সো ইটস মানে কি gigantic in nature in comparison to hydrocarbon molecules because of their size. They are often referred to macromolecules. So ওটাকে যদি হাইড্রোকার্বন গুলোকে যদি মাইক্রোমলিকুল বলি, তাহলে আমি পলিমার মলিকুল গুলোকে আমি বলতে পারি ম্যাক্রোমলিকুল। Within each molecule the atoms are bound together by covalent interatomic bonds। অর্থাৎ আমার চেইনের মধ্যে যেই আমার মলিকুল গুলো একটার সাথে একটা যুক্ত হচ্ছে, সেটা কি দিয়ে যুক্ত হচ্ছে? কোভ্যালেন্ট বন্ড দিয়ে যুক্ত হচ্ছে। ফর কার্বন চেইন পলিমার্স দ্য ব্যাকবোন অফ ইচ চেইন ইজ এ স্ট্রিং অফ কার্বন অ্যাটমস। যেমন এই যে ফিগারটাতে দেখেন পলিইথিলিন, পলিভিনাইল ক্লোরাইড। সো এখানে আমার ব্যাকবোনটা কি? এই যে কার্বনের যে স্ট্রিংটা আছে, এবং প্রত্যেকটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড দিয়ে গঠিত। Many times each carbon atom singly bonds to two adjacent carbon atoms on either side, represented schematically in two dimension as follows. So এখানে আমার কি হচ্ছে? একটা কার্বন দুইটা কার্বন অ্যাটমের সাথে যুক্ত হচ্ছে, আর বাকি দুইটা দিয়ে অন্য কোনো মলিকুলের সাথে যুক্ত হচ্ছে। Each of the two remaining valence electrons are for every carbon atom may be involved in side bonding with atoms or radicals that are positioned adjacent to the chain। অর্থাৎ আমি যদি এটাকে কল্পনা করি, আমার দুইটা কার্বন, একটা কার্বন পাশাপাশি দুইটা কার্বনের সাথে যুক্ত হচ্ছে, এবং যে দুইটা ভ্যালেন্স ইলেকট্রন আছে ওইখানে কি হাইড্রোজেন যুক্ত হচ্ছে। তো হাইড্রোকার্বনে শুধু হাইড্রোজেন যুক্ত হচ্ছে, বাট পলিমারের ক্ষেত্রে আমার এই যে যেই ভ্যালেন্স ইলেকট্রনটা আছে সেটা দেখো, এই যে CH3 আরেকটা মূলক, মিথাইল মূলক দিয়ে সে কি বলে রিপ্লেস হতে পারে, অথবা ক্লোরিন মূলক দিয়ে সে রিপ্লেস হতে পারে। সো এরকম রিপিট ইউনিটের উপর ভিত্তি করে আমি একটাকে নাম দিতে পারি। আমার পলিমার যে নাম, এটার নাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। অর্থাৎ একটা যদি ক্লোরাইড মূলক থাকে আমার, বা পলিপ্রোপিলিন, এটা ঠিক আছে। এরকম এটাই হচ্ছে যে একটা মানে বেসিক আর কি, যে আমার কার্বনের 4টা ভ্যালেন্স ইলেকট্রন থাকবে। সো ওই 4টার মধ্যে একটার সাথে একটা যুক্ত হয়ে, এবং রিপিট ইউনিট গুলো একটার পর একটা যুক্ত হয়ে আমার যে একটা বিশাল একটা চেইন স্ট্রাকচার, চেইন লাইক একটা স্ট্রাকচার গঠিত করতেছে, সেটাকে আমরা বলতেছি পলিমার। ওকে, যেমন এই যে এখানে দেখেন যে পলিইথিলিন, এটার ক্ষেত্রে রিপিট ইউনিট কি? এই যে আমার মাউসটা খেয়াল করেন, এটা হচ্ছে রিপিট ইউনিট। দেন পলিভিনাইল ক্লোরাইডের ক্ষেত্রে একটা ক্লোরিন মূলক, হাইড্রোজেনটা একটা ক্লোরিন দিয়ে হবে। তারপর হচ্ছে PTFE, এগুলো এক একটা হচ্ছে পলিমার, মানে এক এক রকমের পলিমার, এগুলো এক একটা এক এক ইউজের জন্য ব্যবহৃত হয়। যেমন এই যে পলিপ্রপিলিন, হ্যাঁ, এটা এই দেখবেন আপনারা, আমরা যে চেয়ারটায় বসে আছি প্লাস্টিক, ওটা হচ্ছে পলিপ্রপিলিন, ঠিক আছে। পলিটেট্রাফ্লুরোইথিলিন, এটা ওয়ান কাইন্ড অফ পলিমার। এগুলো সবই কিন্তু থার্মোপ্লাস্টিক। আমরা পরবর্তীতে আসি যে থার্মোপ্লাস্টিক
বা থার্মোসেটিং প্লাস্টিক্স, এগুলো কোনটাকে কি বলে। সো এগুলোর এক একটা রিপিট ইউনিট গুলো দেয়া আছে, অর্থাৎ তারা যখন একটা চেইন লাইক স্ট্রাকচার বা একটা লং চেইন মলিকুল গঠন করবে, কোন জিনিসটা রিপিট হবে উইদিন দেয়ার স্ট্রাকচার, এটা এখানে বলা আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে এক এক রকম পলিমার। সো হতে পারে সেটা স্যাচুরেটেড পলিমার বা আনস্যাচুরেটেড পলিমার। So molecules that have double and triple covalent bond are termed as unsaturated. That is, each carbon atom is not bonded to the maximum other atoms. As such, it is possible for other atom or a group of atoms to become attached to the original molecule. এটা মানে হচ্ছে unsaturated, অর্থাৎ এই যে এটাকে বলতেছে unsaturated, এটাকে কি বলে বলেন তো, মনে আছে আপনাদের? ডাবল বন্ড থাকলে কার্বন কার্বন, ইথাইন স্যার, এটাকে ইথিন বলে না? ইথিন বলে। জি স্যার, অ্যালকিন স্যার এটা। আচ্ছা, এটাকে ইথিন বলে, এটাকে কি ইথাইন বলে, তাই না? জি স্যার। হ্যাঁ, সো জি, এটাকে স্যার। যদি আপনি অ্যাপ্রোপ্রিয়েট কি বলে অ্যাপ্রোপ্রিয়েট হিট, প্রেসার এবং ক্যাটালিস্টের সাপেক্ষে যদি এটাকে আপনি হিটিং করেন, দেখবেন যে এটার ভ্যালেন্স ইলেকট্রন গুলো বা এটার মধ্যে শুধুমাত্র একটা সিঙ্গেল বন্ড থাকে, আদার দুইটা ভ্যালেন্স ইলেকট্রন মুক্ত হয়ে যায়, ওইটা দিয়ে সে অন্য দুইটা আয়নের সাথে বা অন্য দুইটা মৌলের সাথে সে যুক্ত হতে পারে। সো দ্যাটস ওয়াই ইটস কল্ড দ্য আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। আর স্যাচুরেটেড পলিমারটা কি? ইফ দ্য কার্বন অ্যাটমস ইন এ পলিমার আর বাউন্ড টু 4 আদার অ্যাটমস, অর্থাৎ কার্বনটা যদি 4টা অ্যাটমের সাথে যুক্ত থাকে, ঠিক আছে, তাহলে সেটাকে বলতেছি আমরা স্যাচুরেটেড হাইড্রোকার্বন, অর্থাৎ সেটা আর কারোর সাথে যুক্ত হতে পারবে না। বাট আনস্যাচুরেটেড পলিমার যেটা, সেটা মানে আরো অ্যাটমের সাথে যুক্ত হতে পারবে। ঠিক আছে, দেন আসি হোমোপলিমার অ্যান্ড কোপলিমার। এই যে বলতেছি যে রিপ্লেস হবে বা একটা রিপিট ইউনিট হবে, ঠিক আছে, এই রিপিট ইউনিটটা যদি মানে সেম হয় অ্যালং দ্য চেইন, তাহলে বলতেছে একটা এটাকে বলে একটা হোমোপলিমার। যেমন পলিইথিলিন, ঠিক আছে, যেমন পলিইথিলিন আমরা জানি CH2 এন দিয়ে বোঝাচ্ছে এই রিপিট ইউনিটটা অসংখ্যবার আমার যুক্ত হবে চেইন লাইক স্ট্রাকচারে, কিন্তু বারবার কিন্তু রিপিট ইউনিটে আমার CH2 এবং CH2 এই দুইটা জিনিসই কি হচ্ছে, মানে আমার এই জিনিসটাই রিপিট হচ্ছে, একটা সেম একটা, এটাকে কি বলা যায়, মূলক। ঠিক আছে, একটা মূলক আবার যুক্ত হচ্ছে। সো দ্যাট ইজ ওয়াই ইটস কল্ড দ্য হোমোপলিমার। তো এখানে an example of homopolymer is polystyrene। আচ্ছা, এখানে বলছে স্টাইরিন, বাট আমার ফিগারে এক্সাম্পল হিসেবে দেয়া আছে পলিইথিলিন, দুটোই সেম। সো এই ক্ষেত্রে হচ্ছে CH2 এই মূলকটা আমার কি রিপিট হবে, আমার এটা হচ্ছে সেম রিপিটিং ইউনিট। বাট আমার যদি রিপিটিং ইউনিটটা যদি দুইটা মূলক দিয়ে গঠিত হয়, ঠিক আছে, যেমন এখানে একটা এক্সাম্পল বলা আছে কি ইথিলিন ভিনাইল অ্যাসিটেট, ঠিক আছে, সেটা হচ্ছে একটা কোপলিমার। কোপলিমারটা কি? এটা হচ্ছে চেইনস মে বি কম্পোজড অফ 2 or more different repeat units। ঠিক আছে, এই যে দেখেন, আপনি যদি এখানে ইথিলিন ভিনাইল অ্যাসিটেট দেখেন, এটার ফর্মুলাতে যে C2H4 এটা একটা মূলক হবে, আরেকটা হবে C4H6O2 এটাও একটা মূলক হবে। এই দুইটা জিনিস রিপিট হবে অ্যালং দ্য চেইন, দ্যাটস ওয়াই ইটস কল্ড দ্য কোপলিমার। এবং হোমোপলিমার এবং কোপলিমার এই দুইটার মধ্যে তাদের এই স্ট্রাকচারের জন্য কিছু প্রপার্টিসে মানে এদিক সেদিক হবে। ঠিক আছে, আপনার অ্যাপ্লিকেশন অনুযায়ী আপনি ইউজ করতে পারবেন যে আমি কোনটা অ্যাকচুয়ালি ফর্ম করব। ওকে, এখানে একটা আরেকটা এক্সাম্পল আছে ইথিলিন আর অ্যাক্রিলিক অ্যাসিড। ঠিক আছে, এটা তো ইথিলিন বুঝাই যাচ্ছে, এটা অ্যাক্রিলিক অ্যাসিড। এখানে হয়তো আর মানে এটা যদি আর দেওয়া থাকতো বা এখানে যদি এই যে দেখেন ফাইটা দেওয়া আছে, এখানে হচ্ছে আমার একটা কার্বক্সিলিক মূলক এসে অ্যাক্রিলিক অ্যাসিড হয়ে গেছে। সো এই দুইটা আমার যখন একটা চেইন ফর্ম করবে, দেখেন এটার যে রিপিট ইউনিটটা আছে, খেয়াল করে দেখেন এই যে রিপিট ইউনিট, এই রিপিট ইউনিটের মধ্যে আমার CH2 আরেকটা হচ্ছে C2H2O2, তাই না, বা CH2COOH। সো এই যে আমার রিপিট ইউনিটের মধ্যে দুইটা, ঠিক আছে, দুইটা ডিফারেন্ট আমার মূলক আছে, দ্যাটস ওয়াই এটাকে বলতেছে কোপলিমার। সো এটার জন্য কি বলে, এটার বিভিন্ন রকম প্রপার্টিস এর মধ্যে কিছু পার্থক্য হয়। ঠিক আছে, যেমন হচ্ছে কোপলিমারের ক্ষেত্রে হ্যাভ লেস আউট গ্যাসিং, হোমোপলিমার কি হ্যাভ বেটার ক্রিপ রেসিস্টেন্স। ক্রিপ রেসিস্টেন্সটা হচ্ছে আপনার মানে লোডেড অবস্থায় আস্তে আস্তে করে যখন সেটা ডিফরমেশন হয় সেটাকে হচ্ছে ক্রিপ রেসিস্টেন্স বলে। কোপলিমার্স হ্যাভ বেটার ডাইমেনশনাল স্টেবিলিটি। কোপলিমার্স আর লেস পোরাস ইন এক্সট্রুডেড শেপ। লেস পোরাস বলতে সাপোজ আপনি যদি কোপলিমার দিয়ে কিছু বানাতে চান, তো এটার মধ্যে সাপোজ আমাদের চিপস, ঠিক আছে, চিপসের যে প্যাকেট, হ্যাঁ, এটা যদি পোরাস হয়, এটার ভিতর যে নাইট্রোজেন গ্যাসটা থাকে এটা বেরিয়ে যাবে না, বুঝতে জি পারতেছেন? স্যার।
মানে এরকম স্যার। যদি আমার কোনো প্রোডাক্ট যদি আমি বানাতে চাই সেটার মধ্যে যদি এরকম পোরোসিটি থাকে, ঠিক আছে, তাহলে ওটা আহ, কি বলে, মানে আমার ওই ভিতরের থেকে যদি গ্যাসটা বেরিয়ে যায় তাহলে কিন্তু আমার অ্যাপ্লিকেশনের জন্য ওটা অ্যাপ্লিকেবল হবে না, ঠিক আছে। সো আমার এই পোরোসিটিটা কম কোপলিমারের ক্ষেত্রে, ঠিক আছে, বাট হোমোপলিমারের ক্ষেত্রে পোরোসিটিটা বেশি। বাট হোমোপলিমারের অন্যান্য আরো ভালো বেশি, মানে অন্যান্য আরো অ্যাডভান্টেজ আছে, যেমন এটার হার্ডনেস রেটিং বেশি, যেমন হোমোপলিমার হ্যাজ হায়ার রকওয়েল হার্ডনেস রেটিং। রকওয়েল হার্ডনেস মানে হচ্ছে এটা হচ্ছে একটা হার্ডনেস মেজার, ঠিক আছে, যে এটার হার্ডনেসটা বেশি। কোপলিমার হ্যাভ স্লাইটলি বেটার ওভারঅল কেমিক্যাল রেসিস্টেন্স, কোপলিমারের আবার কেমিক্যাল রেসিস্টেন্স বেশি। Homopolymer have 10 to 15% higher tensile strength. Homopolymer have slightly higher operating temperature limits. Homopolymers are stiffer at room temperature and high temperature, and homopolymers have higher impact strength at room temperature and lower temperature. So এই যে বৈশিষ্ট্যগুলো হোমোপলিমার বা কোপলিমার, এই বৈশিষ্ট্যের জন্য এক এক বৈশিষ্ট্যের জন্য তাদেরকে এক এক অ্যাপ্লিকেশনের জন্য সুইটেবল করে তুলেছে, ঠিক আছে। তো এগুলোর মধ্যে পার্থক্যটা আপনাদের জানতে হবে যে কোনটা কিরকম পার্থক্য, ভালো খারাপ না, অ্যাকচুয়ালি আপনার যে সময় যেটা প্রয়োজন আর কি ওই সময় ওটা বানাতে হবে। সো এই ফিগারটা আমি একটা ইয়ে থেকে পেয়েছি, মানে একটা রিসার্চ পেপার থেকে, যে আমাদের মাথায় আসতে পারে যে আসলে এই যে আমরা প্লাস্টিক বলতেছি বা পলিমার বলতেছি এগুলো কোত্থেকে আসছে বা কোত্থেকে এগুলোকে প্রসেসিং করা হয়। সবই দেখেন ক্রুড অয়েল, ঠিক আছে, পেট্রোলিয়াম থেকে আমার ক্রুড অয়েল যেই পাচ্ছি তেল, ওইখান থেকে বাই প্রোডাক্ট হিসেবে আমি কিছু এই যে ইয়ে পাচ্ছি, কি বলে, অলিফিন বা ন্যাফটা, ওইগুলোকে প্রসেস করার পর এই যে পাচ্ছি এগুলোকে প্রসেসিং করে আমি আমার পলিমার গুলো বানাচ্ছি। যেমন এই যে এখান থেকে আবার অলিফিন থেকে পলিপ্রপিলিন, ইথিলিন, ঠিক আছে, ইথিলিন থেকে আবার গ্লাইকল, ইথিলিন গ্লাইকল, ভিনাইল ক্লোরাইড, ফাইনালি এই কি বলে এই প্রোডাক্ট গুলো আমরা পাই, পিপি, পিইউ, পিভিসি, ঠিক আছে। আমরা পরবর্তীতে যে বলতেছি যে বিভিন্ন প্লাস্টিক প্রসেসিং যে টেকনিক গুলো করবো সেগুলো কিন্তু আমরা এইখান থেকে শুরু করব। লাইক পলিপ্রপিলিন আপনার কাছে আছে, ওকে, পলিপ্রপিলিন আপনার কাছে আছে, এখন আপনি এটা দিয়ে কিভাবে আপনি একটা চেয়ার বানান, আমার কথা ধরতে পারছেন? মানে আই মিন এই র মেটেরিয়ালটা কিভাবে এখান থেকে এক্সট্রাক্ট করা হয়েছে, দ্যাটস নট আওয়ার ফোকাস, ঠিক আছে। ওটা আপনার পড়াশোনা হয়তো ওটাকে বলতে পারেন আপনি পেট্রোলিয়াম রিলেটেড পড়াশোনা, বা আপনাদের যারা ফ্রেন্ডরা পিএমই তে পড়ে, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং এ পড়ে, তাদের জন্য এটা হচ্ছে ইস্যু। বাট আমরা যারা ইঞ্জিনিয়ার, মানে টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তো তাদের জন্য ইস্যু হচ্ছে আমাদের এইখান থেকে, অর্থাৎ আমার কাছে পিপি দেয়া আছে, আমার কাছে পিবিসি দেয়া আছে, বা পিইটি বা পলি ইথিলিন টেরেফথালেট দেয়া আছে, এখান থেকে আমি কিভাবে আমার রিকোয়ার্ড ম্যাটেরিয়ালসটা তৈরি করব, ঠিক আছে, সেটা কিভাবে, সেটার জন্য কি কি প্রসেসিং টেকনিক্স আছে আমরা সেগুলো জানবো। বাট এগুলো কোত্থেকে আসছে, এগুলো আসছে ওই যে ক্রুড অয়েল, ঠিক আছে, ক্রুড অয়েল থেকে এগুলোকে প্রসেসিং করলে আমরা বাই প্রোডাক্ট হিসেবে এই প্রোডাক্ট গুলো পাই, আমাদের পলিমারাইজেশনের জন্য এই প্রোডাক্ট গুলো পাই, প্লাস্টিক বা পলিমার প্রসেসিং এর জন্য পরবর্তীতে। সো এখন এই যে পলিমার বলতেছি, যে পলিমারের স্ট্রাকচার আছে, বিভিন্ন রকম পলিমার, এগুলোর স্ট্রাকচার এক এক রকম, এগুলো আমরা একটা একটা করে দেখি। এক্সকিউজ মি একটু। ওকে, শুনতে পাচ্ছেন আমাকে? Yes, sir. ওকে, আমরা বিভিন্ন রকম স্ট্রাকচার সম্বন্ধে জানবো। ফার্স্ট অফ অল একটা হচ্ছে লিনিয়ার পলিমার, ঠিক আছে। লিনিয়ার পলিমারটা কি? দ্য রিপিট ইউনিটস আর জয়েন্ট টুগেদার এন্ড টু এন্ড ইন এ সিঙ্গেল চেইনস, and these long chains are flexible and may be thought of a mass of spaghetti. spaghetti বুঝেন তো আপনারা? সাপোজ ধরেন মানে সর্পিলাকার, যেটাকে আমরা সর্পিলাকার বলি আর কি, অথবা আপনি বলতে পারেন যে কি বলে এটাকে, অনেকগুলো ওই যে নুডলস, ধরেন নুডলস তৈরি করলেন, হ্যাঁ, নুডলস গুলো যদি উপর থেকে ধরেন নিচের দিকে, তারা যে শেপটা ফর্ম করে থাকে সেটা হচ্ছে স্প্যাগেটি, ঠিক আছে।
সো এই ফিগারের মধ্যে দেখতে পারতেছেন এইরকম ভাবে যেগুলো তৈরি হয় সেগুলো বলে লিনিয়ার পলিমার। So linear polymers, the long chains are typically held together by the weaker van der Waals and hydrogen bonding. Since these bonding types are relatively easy to break with heat, linear polymers are thermoplastic. So thermoplastic এর কিছু বৈশিষ্ট্য আমরা পরবর্তীতে জানবো। সো আমার থার্মোপ্লাস্টিক অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে আমার থার্মোপ্লাস্টিক গুলা লিনিয়ার পলিমার। ওকে, সো এক্সাম্পল কি হতে পারে? এক্সাম্পল হচ্ছে পলিইথিলিন, পলিভিনাইল ক্লোরাইড, পলিস্টাইরিন, কি পলিমিথাইল অ্যাক্রিলেট, নাইলন এন্ড ফ্লুরোকার্বন। সো এখানে দেখেন এটাকে কি এক্সাম্পল বলতেছে, এটা হাই ডেনসিটি পলিইথিলিন অর্থাৎ পলিইথিলিন। সো এটাই যে লিনিয়ার স্ট্রাকচার, এরকম একটা স্ট্রাকচার সে গঠন করে, যেহেতু অ্যালং এ লাইন, সেটাকে বলতেছি আমি লিনিয়ার পলিমার। তারপর আছে কি আমার ব্রাঞ্চড পলিমার। সাইড ব্রাঞ্চ চেইনস আর অ্যাটাচ টু দ্য মেইন চেইন, অর্থাৎ এটাকে যদি আমি মেইন চেইন বলি, এটার সাথে আরেকটা ব্রাঞ্চ চেইন যদি যুক্ত হয়, which interferes with the relative movement of the molecular chain. This results in an increase in strength, deformation resistance, and stress cracking resistance, and it has lower density than the linear chain polymers. অর্থাৎ এখানে দেখেন আপনি এটাকে বলতেছে লোয়ার ডেনসিটি পলিইথিলিন। সো এই ক্ষেত্রে স্ট্রাকচারটা ব্রাঞ্চড, অর্থাৎ আমার মেইন একটা চেইনের সাথে এটা একটা সাইড ব্রাঞ্চ হিসেবে আরেকটা মূলক যুক্ত হয়েছে। সো এটাকে আমরা বলবো ব্রাঞ্চড পলিমার। সো এক্সাম্পল হচ্ছে লো ডেনসিটি পলিইথিলিন কন্টেইনস শর্ট চেইন ব্রাঞ্চেস। ঠিক আছে, তারপর আসে ক্রস লিঙ্কড পলিমার। ক্রস লিঙ্ক পলিমারটা কি? ইন ক্রস লিঙ্ক পলিমার adjacent linear chains are joined one another at various position by covalent bond. এই যে যেমন দেখেন এটা এই যে ফিগারটা দেখেন, এই যে আমার যে ব্রাঞ্চিং গুলো আছে বা এগুলো একটার সাথে একটা, এর আগে ছিল হাইড্রোজেন বন্ড দিয়ে। ওকে, এখন এগুলো এই যে একটার সাথে একটা ব্রাঞ্চের মধ্যেও আমার যেই বন্ডিংটা হচ্ছে সেটা কিন্তু কোভ্যালেন্ট বন্ড দিয়ে, এবং কোভ্যালেন্ট বন্ড আমরা জানি ইট ফর্মস বাই শেয়ারিং দ্য ইলেকট্রনস। সো এটা খুবই শক্তিশালী একটা বন্ড। শক্তিশালী বন্ড হওয়ার কারণে আমার কি করতে পারে না, এই বন্ডটা ভেঙে ফেলাটা সহজ না আপন হিটিং। সো দে আর ক্রস লিঙ্কড, মানে হ্যাভিলি ক্রস লিঙ্কড। এই যে নিচে যে ফিগারটা আছে এটা দেখেন, এটাকে কি বলে, এটা হচ্ছে অ্যাপক্সি। হ্যাঁ, অ্যাপক্সির একটা আমার অ্যাটমিক স্ট্রাকচার। সো এখানে এটাকে যদি একটা মেইন আমি চেইন বলি, ব্রাঞ্চ চেইন বলি, এটার সাথে এটা ব্রাঞ্চিংটা, এই যে এই দুইটার মধ্যে আমার যে ব্রাঞ্চিং গুলো হচ্ছে, ব্রাঞ্চিং গুলো কিন্তু ক্রস লিঙ্কড হয়ে যাচ্ছে। এই যে মূলকটা আছে, ঠিক আছে, এটা দিয়ে ক্রস লিঙ্কড হয়ে যাচ্ছে বা এখানে একটা কোভ্যালেন্ট বন্ড ফর্ম করতেছে। দ্যাটস ওয়াই উই আর কলিং ইট ক্রস লিঙ্কড। ঠিক আছে, এই যে এখানে কিন্তু ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চ গুলো কিন্তু দুইটার সাথে যুক্ত হয় নাই। যখনই যুক্ত হয়ে যাচ্ছে বাই ফর্মিং দ্য কোভ্যালেন্ট বন্ড, তখন আপনাকে ওইটাকে বলতেছি ক্রস লিঙ্কড পলিমার। ঠিক আছে, এই যে বলা আছে ইন ক্রস লিঙ্ক পলিমার adjacent linear chains are joined one to another at various positions by covalent bonds. Polymers with cross linked chains are called thermosetting plastic. একটু আগে বললাম যে যেটা আমার লিনিয়ার পলিমার ওটাকে বলতেছি থার্মোপ্লাস্টিক, আর এখানে বলতেছি ক্রস লিঙ্ক পলিমার যেটাকে বলতেছি থার্মোসেটিং প্লাস্টিক। এই থার্মোপ্লাস্টিক এবং থার্মোসেটিং প্লাস্টিক এই দুইটা ব্যাপারের মধ্যে মানে বেসিক যে পার্থক্যটা হচ্ছে, একটাকে রিসাইকেল করা যায়, একটাকে রিসাইকেল করা যায় না। ঠিক আছে, তাহলে বলেন তো কোনটাকে রিসাইকেল করা যাবে আর কোনটাকে করা যাবে না? থার্মোপ্লাস্টিক স্যার। হ্যাঁ, থার্মোপ্লাস্টিকটাকে রিসাইকেল করা যাবে, যেহেতু এটা উইক একটা ভ্যান ডার ওয়ালস বল দিয়ে যুক্ত আছে, তাই না? সো এটাকে আমি বারবার যখন আমি হিট করব, এটা কি হয়ে যাবে, এটা লিকুইড হয়ে যাবে, লিকুইডটাকে আমি আবার একটা শেপ দিতে পারবো। বাট ক্রসলিং যেটা, এটার দেখবেন যে আপন হিটিং, হ্যাঁ, একবার কুল করলে এটা একটা শেপে দেওয়া যাবে, এর পরবর্তীতে এটাকে আর রিশেপ দেওয়া যাবে না বিকজ অফ দিস কোভ্যালেন্ট বন্ড, যেহেতু এটা ক্রিস ক্রস লিঙ্কডে আছে। ঠিক আছে, ক্রস লিঙ্কস ইজ রেসপন্সিবল ফর প্রোভাইডিং হার্ডনেস, স্ট্রেংথ, ব্রিটলনেস এন্ড গ্রেটার ডাইমেনশনাল স্টেবিলিটি। এরপর আসে কি আমার নেটওয়ার্ক পলিমার। নেটওয়ার্ক পলিমার কি? মাল্টিফাংশনাল monomers forming 3 or more active covalent bonds make three-dimensional network and are termed as network polymer. আমার যে থার্মো কি বলে, আমি থার্মো যে সেট আমি মানে ভাগ করতেছি। ওকে, আমি মানে কি বলে এটাকে, আমি যদি এট দ্য টপে আমি যদি পলিমারকে রাখি, পলিমারকে যদি আমি বিভিন্ন ক্লাসিফাই করতে চাই, এটা হচ্ছে তারা কিভাবে ব্রাঞ্চিং হিসেবে আছে সেই হিসেবে তাদেরকে একটা ভাগ করতেছি লিনিয়ার, ব্রাঞ্চড, ক্রস লিঙ্কড। ঠিক আছে, আবার এটাকে ভাগ করা যায় যে তারা বিভিন্ন রকম হিটিং এ, হ্যাঁ, বিভিন্ন রকম
প্যারামিটারের রেপ্লিকেশনে তারা কি ধরনের থার্মাল বা মেকানিক্যাল বিহেভিয়ার শো করে সেই হিসেবে তাদেরকে ভাগ করলে হতে পারে সেটা থার্মোসেটিং, থার্মোপ্লাস্টিক। ঠিক আছে, আবার থার্মোসেটিং বা থার্মোপ্লাস্টিকের সাথে এই যে ব্রাঞ্চিং বলতেছি এটার একটা যোগ সাজস আছে, দ্যাটস ওয়াই আমি দুটোকে লিংক করে পড়াচ্ছি। সো আমার যে থার্মো সেটিং প্লাস্টিকটা হতে পারে সেটা হতে পারে আইদার ক্রস লিঙ্ক পলিমার অথবা নেটওয়ার্ক পলিমার। বুঝতে পারছেন আমার কথা? Actually, a polymer that is highly cross-linked may also be classified as network polymer. So, এই যে একটা আমি থার্মোসেটিং প্লাস্টিক, এটা যদি হাইলি ক্রস-লিঙ্কড হয় তাহলে সেটাকে আমরা বলতে পারি নেটওয়ার্ক পলিমার। ঠিক আছে, দিস ম্যাটেরিয়ালস হ্যাভ ডিস্টিংক্ট মেকানিক্যাল এন্ড থার্মাল প্রপার্টিজ। হতে পারে সেটা অ্যাপক্সি, পলিইউরেথেন, ফেনল ফর্মালডিহাইড, এগুলো এক একটা পলিমার। ঠিক আছে, এগুলোর অ্যাপ্লিকেশন বা এগুলো দেখতে কিরকম এগুলো আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখবো। আপাতত নামগুলো একটু মাথায় রাখবেন এবং আপনারা এই নামগুলো লিখে সার্চ দিলেও এগুলো নিয়ে যেসব প্রোডাক্ট গুলো তৈরি হচ্ছে বা তৈরি হয়েছে আপনারা সেগুলো দেখতে পারবেন। দেন মলিকুলার কনফিগারেশন কি হতে পারে? ঠিক আছে, মলিকুলার কনফিগারেশন একটা হতে পারে জিওমেট্রিক আইসোমারিজম আর একটা হতে পারে স্টেরিও আইসোমারিজম। সো স্টেরিও আইসোমারিজম আর আইসোমারিক মলিকুলস উইথ দ্য সেম কেমিক্যাল ফর্মুলা বাট এ ডিফারেন্ট অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ আমার কেমিক্যাল ফর্মুলাটা সেমই আছে, ওকে, বাট এগুলোর অ্যারেঞ্জমেন্ট এক এক রকম। ওই যে আমরা আইসোমার পড়ছি না, কাইন্ড অফ ওরকম। ঠিক আছে, স্টেরিওআইসোমারিজম রেফার্স টু দ্য মলিকুলস উইথ আইডেন্টিক্যাল কেমিক্যাল এন্ড মলিকুলার স্ট্রাকচার, অর্থাৎ তাদের কেমিক্যাল এবং মলিকুলার স্ট্রাকচারটা ধরো C4H10, ওকে, C4H10 টাই আমি কিন্তু বিভিন্ন রকম ওই যে আমরা এইচএসসি তে দেখছি বিভিন্ন রকম মানে স্ট্রাকচারে আমরা সেটাকে লিখতে পারি। এই যে বিভিন্ন রকম স্ট্রাকচারে লিখতে পারতেছি তাতে কিন্তু তার মলিকুলার স্ট্রাকচারে কোনো বা তার ওই যে আমার পরমাণু সংখ্যায় কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, বাট বিকজ অফ দেয়ার অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, একটা মলিকুলের সাথে আরেকটা মলিকুলের যে অ্যারেঞ্জমেন্ট সেক্ষেত্রে তাদের প্রপার্টিস চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা কি বলতেছে, বাট এ ডিফারেন্ট স্পেশাল অর্গানাইজেশন অফ গ্রুপস, বিভিন্ন রকম গ্রুপস গুলো আছে। সো এখানে আমরা মানে যদি বলি আটটা হচ্ছে এখানে একটা রিপিটিং গ্রুপ বা একটা রিপিটিং ইউনিট যেটা আমার অ্যালং দ্য চেইন চেঞ্জ হবে। সো এটা হতে পারে যে আইসোট্যাকটিক পলিপ্রোপিলিন, এটা হচ্ছে একটা ধরন স্টেরিও আইসোমারিজমের। এটার জন্য কি এটা একটা জিগজ্যাগ প্যাটার্ন শো করতেছে, যদি আমি এভাবে দেখি কার্বনের একটা জিগজ্যাগ প্যাটার্ন, এবং এটা কি ফলো করতেছে RH অর্থাৎ রিপিটিং ইউনিট পর একটা হাইড্রোজেন অ্যাটম, রিপিটিং ইউনিট পর একটা হাইড্রোজেন অ্যাটম, এভাবে করে যেই আমার কি বলে যেই মলিকুলটা সে বা মলিকুল না যে যৌগটা সে ফর্ম করতেছে সেটা হচ্ছে আইসোট্যাকটিক, ওটাকে বলবো। আর যেহেতু এটার কনস্ট্রাকশন অনুযায়ী এটাকে বলা যায় আইসোট্যাকটিক পলিপ্রোপিলিন। ঠিক আছে, অথবা হতে পারে সেটা সিনডিওট্যাকটিক কনফিগারেশন। সিনডিওট্যাকটিক কম্পারিজনটা কি, এটা যদি মানে এটাকে কি বলে মিরর স্ট্রাকচার একটা যদি ফর্ম করে, ওকে, তো আপনি যদি এটাকে মাছ থেকে কেটে ফেলেন তাহলে এই দুইটা মিরর স্ট্রাকচার, আবার এইখান থেকে কেটে ফেলেন একটা মিরর একটা কনফিগারেশন সে শো করবে। অর্থাৎ ইন সিনডিওট্যাকটিক কনফিগারেশন দা রিপিটেটিং গ্রুপস অল্টারনেট সাইডস অফ দ্য চেইন, অর্থাৎ একবার উপরে একবার নিচে একবার উপরে একবার নিচে এরকম করে যেই ইয়েটা মানে যৌগটা সে গঠন করতেছে সেটাকে আমরা বলতে পারি সিনডিওট্যাকটিক পলিপ্রোপিলিন, এবং এই কনফিগারেশনটাকে বলে সিনডিওট্যাকটিক কনফিগারেশন। এটা হচ্ছে জিগজ্যাগ প্যাটার্নে, এটা যদি আপনি লিনিয়ার বা 2 ডাইমেনশনাল প্যাটার্নে বলেন তাহলে এরকম হবে আর কি। অর্থাৎ এই যে একটা আর রিপিটেটিং ইউনিট, একটা CH2 মূলক, তারপর হচ্ছে আবার রিপিটেটিং ইউনিটটা উপরে, এরকম ভাবে আর কি। এবং এটা যদি র্যান্ডমলি হয়, র্যান্ডম কনফিগারেশন যদি হয় তাহলে আমরা এটাকে বলবো অ্যাটেকটিক, হ্যাঁ, অ্যাটেকটিক পলিপ্রোপিলিন, অর্থাৎ এই যে মানে এই দুইটার কম্বো আর কি, এই আইসোট্যাকটিক আর হচ্ছে সিনডিওট্যাকটিক, এই দুইটার একটা কম্বো। ঠিক আছে, অর্থাৎ যেটা অ্যাকচুয়ালি কোনো রুলস ফলো করতেছে না আর কি। আর জিওমেট্রিক আইসোমারিজমটা কি এটা আপনারা জানেন, এটা ওই যে সিস ট্রান্স মনে আছে ইথিনের জন্য আপনারা টিউশনি করেন না? হ্যাঁ হ্যাঁ, ওইটাতে কিন্তু যে এরকম ছিল যে ডাবল বন্ডের একই দিকে যদি আমার দুইটা মূলক থাকে তাহলে আমরা সেটাকে বলি কি সিস স্ট্রাকচার, আর যদি আমার ডাবল বন্ডের দুই পাশে থাকে তাহলে সেটাকে বলি ট্রান্স স্ট্রাকচার। ঠিক আছে, সো এরকম জিওমেট্রিক মানে মলিকুলার কনফিগারেশন, এই একটা মলিকুলের ভিতরে বা একটা পলিমারের ভিতরে এরকম নানান রকম কনফিগারেশন থাকতে পারে। সো আমি যদি এই পর্যন্ত যা বললাম হোল স্কিমটাকে যদি আমি কি বলে এটাকে একটা ক্লাসিফিকেশন বা একটা ট্রি এর মাধ্যমে সাজাই তাহলে মলিকুলার ক্যারেক্টারিস্টিক্স শেপের উপর বা স্ট্রাকচারের উপর বেস করে কয়েকভাবে সাজানো যায়, লিনিয়ার, ব্রাঞ্চড, ক্রস-লিঙ্কড, নেটওয়ার্ক। এখন লিনিয়ার বা ব্রাঞ্চ গুলোকে আবার আইসোমারিক স্টেট অনুযায়ী এই যে স্টেরিও আইসোমার এবং জিওমেট্রিক আইসোমার হিসেবে
ভাগ করা যায়, আবার স্টেরিও আইসোমারকে আমরা দেখলাম 3টা ভাগে এবং জিওমেট্রিক আইসোমারকে 2টা ভাগে ভাগ করা যায়। তো এইভাবে আপনি পলিমারকে ক্লাসিফাই করতে পারেন, ঠিক আছে? বা এছাড়াও আরো অনেক ভাবে ক্লাসিফাই করা যায়, যেমন একটু পরেই আমরা দেখবো। আচ্ছা, এর আগে কোপলিমারটা, যেহেতু আমরা কোপলিমার বলছি, যদি কি বলে এটার মাঝখানে যদি 2 ধরনের মূলক যদি আমার রিপিটেটিং ইউনিটে থাকে, তাহলে সেটাকে বলি কোপলিমার। এই 2 ধরনের রিপিটেটিং ইউনিট, আবার আপনি ওই রিপিটেটিং ইউনিটের মধ্যে এই যে 2টা আমি মূলক বলতেছি, এগুলোর ওরিয়েন্টেশন আবার কিরকম হবে। সাপোজ একটা হচ্ছে ব্লু কালার, একটা রেড কালার, হতে পারে সেটা র্যান্ডম পলিমার, অর্থাৎ রেড ব্লু, রেড রেড ব্লু রেড, ব্লু ব্লু রেড রেড। সো এটা হচ্ছে একটা র্যান্ডম কোপলিমার হতে পারে, ঠিক আছে? অথবা সেটা অল্টারনেটিং কোপলিমার হতে পারে, যেমন ফার্স্টে একটা মূলক, তারপর আর একটা মূলক, এরকম করে রেড গ্রিন, রেড ব্লু এরকম করে সেটা হবে অল্টারনেটিং কোপলিমার। ব্লক পলিমারটা কি? একটা ব্লক ব্লক আকারে, ঠিক আছে? যেমন এটার 5টা ইউনিট, ওটার 5টা ইউনিট, এটার 3টা ইউনিট, ওটার 3টা ইউনিট, এরকম মিলে হচ্ছে কি ব্লক পলিমার। আর গ্রাফট পলিমারটা কি? গ্রাফট পলিমার হচ্ছে যে, খেয়াল করেন, এটার সাথে ব্রাঞ্চিং হিসেবে যদি যুক্ত হয়, হোমোপলিমার সাইড ব্রাঞ্চেস অফ ওয়ান টাইপ মে বি গ্রাফটেড টু হোমোপলিমার মেইন চেইনস দ্যাট আর কম্পোজড অফ ডিফারেন্ট রিপিট ইউনিট, such a material is termed as the graft polymer। ঠিক আছে? এগুলো আর মানে এক্সাম্পল হিসেবে জাস্ট জানার জন্য, এটা এক্সাম্পল হিসেবে দিলে আরো মানে খুব ডেপথে চলে যাওয়া হয়। জাস্ট এটা জেনে রাখেন যে এরকম করেও আমি কোপলিমার গুলো ফর্ম করতে পারি। এবং এটা এখন যেটা পড়াচ্ছি, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে হাউ টু ক্লাসিফাই পলিমার্স ইন টার্মস অফ দেয়ার মেকানিক্যাল অ্যান্ড থার্মাল বিহেভিয়ার। ওকে, সো আমরা এই যে মেকানিক্যাল বা থার্মাল বিহেভিয়ার, বা হোয়াট ডাজ দ্য পলিমার বা হাউ ডাজ দ্য পলিমার রিয়াক্ট আপন দ্য অ্যাপ্লিকেশন অফ হিটিং, তারা কিভাবে বিহেভ করে সেইটার উপর বেস করে আমি পলিমার গুলোকে ভাগ করতে পারি 3 রকমের। ঠিক আছে? একটা হচ্ছে থার্মোপ্লাস্টিক, একটা হচ্ছে কি বলে থার্মোসেটিং প্লাস্টিক, আর একটা কি ইলাস্টোমার, তাই না? তো আমরা এই 3 রকমের পলিমার সম্বন্ধে জানবো। ফার্স্ট অফ অল থার্মোপ্লাস্টিক। থার্মোপ্লাস্টিকটা কি? Thermoplastics are composed of long chains and produced by joining together monomers, and they typically behave in a plastic and ductile manner। অর্থাৎ এই যে দেখেন, আমার যে এটা একটা চেইন, এটা একটা চেইন, এটা একটা চেইন, তারা দুর্বল ভ্যান ডার ওয়ালস বল দিয়ে কি আছে যুক্ত আছে, যেটা আপন হিটিং যেটা ইজিলি কি হয়ে যায়, ভেঙে যাবে। ঠিক আছে? দ্য চেইনস মে অর মে নট হ্যাভ ব্রাঞ্চেস, থাকতে পারে ব্রাঞ্চ অথবা ব্রাঞ্চেস নাও থাকতে পারে, আমরা দেখছি ম্যাক্সিমাম লিনিয়ার হয়। ঠিক আছে? ইন্ডিভিজুয়াল চেইনস আর ইন্টারটুয়াইন্ড। ইন্টারটুয়াইন্ড মানে হচ্ছে ধরেন আপনি দুটো সুতাকে আপনি দড়ির মতো করে পেঁচাচ্ছেন, তাহলে এরা যে শেপটা নিচ্ছে সেটা কি বলে ইন্টারটুয়াইন্ড, and they are relatively weak van der Waals bonds between atoms of different chains। এই যে এটার সাথে এটা একটা উইক van der Waals বন্ড দিয়ে যুক্ত আছে। This is somewhat similar to a few trees that are tangled up together। এটাকে আপনি ওই যে আমাদের গাছের মধ্যে যে স্বর্ণলতা থাকে না, বা কি বলে লতা জাতীয় যেই গাছগুলো গাছের মধ্যে পেঁচায় থাকে, সো ওই রকম একটার সাথে কিন্তু আরেকটা যুক্ত নাই, বাট একসাথে পেঁচায় আছে, ওটা কি বলতেছে আপনার ট্যাঙ্গেল আপ টুগেদার। ঠিক আছে? বা নুডলস যেভাবে থাকে আর কি। দ্য ট্রিজ মে অর মে নট হ্যাভ ব্রাঞ্চেস এন্ড দে আর নট ফিজিক্যালি কানেক্টেড টু ইচ আদার। সো তারা ফিজিক্যালি কানেক্টেড টু ইচ আদার না। দ্য চেইনস ইন থার্মোপ্লাস্টিক্স ক্যান বি আনট্যাঙ্গেলড বাই দ্য অ্যাপ্লিকেশন অফ টেনসাইল স্ট্রেস। অর্থাৎ আপনি যদি এটাকে টান দেন বা মলিকুল গুলোকে যদি টেনসাইল স্ট্রেস অ্যাপ্লাই করেন, তাহলে এই যে তারা যে ট্যাঙ্গেলড অবস্থায় আছে এটা আপনি সরিয়ে ফেলতে পারবেন বা স্ট্রেট করে ফেলতে পারবেন। Thermoplastics can be amorphous or crystalline, and upon heating thermoplastics soften and melt। এই যে বলতেছি যে ভ্যান ডার ওয়ালস যে বলটা আছে, যেহেতু ব্রাঞ্চিং এর মাধ্যমে নাই, সেটা একটার সাথে আরেকটা ভ্যান ডার ওয়ালস বল আছে, যেটা আপন হিটিং ইজিলি আমার এই বলটা এই যে ভ্যান ডার ওয়ালস ইয়েটা আছে, ফোর্সটা আছে, এটা ভেঙে যায়, এই বন্ডটা ভেঙে যায়। ঠিক আছে? ভেঙে গেলে কি হবে, এটা ইজিলি মেল্ট হয়ে যাবে, যেটাকে আমি পরবর্তীতে আরো বিভিন্ন শেপে মানে রূপদান করতে পারবো। It can be transformed into a different shape. They are processed into shape by heating to elevated temperature, so thermoplastics are easily recyclable। So এটার গঠনগত যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য থেকে আমরা বুঝতে পারতেছি যে থার্মোপ্লাস্টিকটাকে কি করা যাবে, ইজিলি রিসাইকেল করা যাবে। বাট হোয়াট অ্যাবাউট থার্মোসেটিং প্লাস্টিক? থার্মোসেটিং প্লাস্টিকে ওই যে একটু আগে বলছি যে ক্রস লিঙ্ক স্ট্রাকচার বা একটা নেটওয়ার্ক স্ট্রাকচার থাকে। এই যে এটা যদি একটা মেইন চেইন হয়, এটা যদি একটা মেইন চেইন হয়, এই দুইটার মধ্যে কি থাকে, একটা হ্যাভিলি ক্রস লিঙ্ক, এবং এটাও একটা কোভ্যালেন্ট বন্ড দিয়ে যুক্ত থাকে, যেটা আগেরটার ক্ষেত্রে ছিল ভ্যান ডার ওয়ালস বল দিয়ে। ঠিক আছে? সো এই কোভ্যালেন্ট বন্ড
এটা ভাঙতে কিন্তু মানে আপনার একটা কি বলে এটাকে মানে অধিক তাপের হাই হিটের দরকার হবে, ঠিক আছে, যেটা মানে পসিবল না ক্রস লিঙ্কের জন্য। So thermosetting polymers are composed of long chain, linear or branched of molecules that are strongly cross-linked to one another to form the three-dimensional network structure. Network or thermosetting polymers are like bunch of strings that are knotted to one another. ওই যে আপনারা দেখছেন না, এক্সাম্পল হিসেবে যদি বলি, ওই যে আর্মি পার্সনরা আপনার বা যারা ইয়ে থাকে ক্যাডেট থাকে, এদেরকে ক্যাডেট বলে আর কি, যারা আর্মিতে প্রথম ট্রেনিং করে, এটা দড়ি বেয়ে বেয়ে উঠে না? জি স্যার। হ্যাঁ, জি এই স্যার। দড়িগুলো কি থাকে, একটার সাথে একটা কিন্তু গিট্টু দিয়ে থাকে, নট বলে এটাকে। এই যে একটার সাথে একটা, আপনি ধরেন আপনি যদি যেখান থেকে তারা বেয়ে বেয়ে উপরে উঠতে যাচ্ছে, এটার সাথে যদি আপনি সাপোজ দড়িগুলো জাস্ট ছাড়া ছাড়া অবস্থায় উপর থেকে জাস্ট নিচে হেলে হেলে দেওয়া, আর একটার সাথে আরেকটা গিট্টু দিয়ে নট বেঁধে বেঁধে নিচে দেওয়া, কোনটা বেশি স্ট্রং হবে? জাস্ট এইভাবে চিন্তা করেন যে ওই আমি যেখান থেকে ট্রেনিং এ যেখানে আছে, সাপোজ ওই যে দোলনাটা যেখানে দোলায় আর কি, বা দোলনাটা বেঁধে দেয়, সাপোজ দোলনা নাই, ওখানে আমার দড়ি আছে, উপর থেকে দড়িগুলো জাস্ট কি বলে ট্যাঙ্গেল করে নিচে ঝুলানো, ওটা কিন্তু ইজিলি আপনি খুলে ফেলতে পারবেন। বাট যেটার মধ্যে একটার সাথে একটা দড়ি গিট্টু দিয়ে দিয়ে বিশাল একটা নেটের মতো তৈরি করা, ওটা কিন্তু আপনি ইজিলি খুলতে পারবেন না। দ্যাটস দ্য স্ট্রাকচার অফ থার্মোসেট, ঠিক আছে? এটা হ্যাভিলি মানে ক্রিস ক্রসড বলে এটাকে, বা ক্রস লিঙ্কড বলে। তো ওটা আপনি ইজিলি শেপ দিতে পারবেন না, মানে আই মিন এটা দিয়ে যখন কোনো ম্যাটেরিয়াল তৈরি করতে যাবেন, এটা মানে হিট করলে ব্রিটেল হয়ে যাবে, ঠিক আছে? So that are knotted to one another in several places and not just tangled up. Each string may have other side strings attached to it. Thermosets are generally stronger but more brittle than thermoplastics, and they don't melt upon heating but begin to decompose. যেহেতু brittle, আপনি হিটিং করলে ওটা ঠাস করে ভেঙে যাবে দেখবেন। They cannot easily be reprocessed after the cross-linking reaction has occurred, hence recycling is difficult. So এটার একটা বেসিক মানে কি বলে একটা পার্থক্য হচ্ছে, এটা রিসাইকেল করা যাবে না, ওটাকে রিসাইকেল করা যাবে। সো এটার পার্থক্যটাও আপনাদের জন্য ইম্পর্টেন্ট, এটা জেনে রাখবেন। এটা হচ্ছে বেসিক মানে গঠনগত একটা পার্থক্য, বাট অ্যাপ্লিকেশনগত আরো পার্থক্য আছে। এবং এটা হচ্ছে ইলাস্টোমার। ইলাস্টোমারটা হচ্ছে আসছে ইলাস্টিক এবং পলিমার, এই দুইটা মানে ওয়ার্ড বা এই দুইটা বৈশিষ্ট্যকে কি করে কম্বাইন্ড করে, ঠিক আছে? এবং এগুলোকে আমরা সচরাচর রাবার বলতে যা বুঝি, রাবার জাতীয় যে ম্যাটেরিয়াল, সেটাই হচ্ছে ইলাস্টোমার। So elastomer is a rubbery material composed of long chain-like molecules or polymers that possesses the ability to return to its original shape after being stressed, even to great extent. অর্থাৎ আমি এটাকে কি বলে, এটা তার পূর্বের অবস্থানে যদি ফিরে আসতে পারে, সেটাকে আমি বলতেছি রাবারি ম্যাটেরিয়াল বা ইলাস্টোমার। and they sustain elastic deformation greater than 200%. This may be thermoplastics or lightly cross-linked. এই যে দেখেন কি বলে, থার্মোসেটের মতো কিন্তু একটার সাথে একটার সাথে একটা না, জাস্ট মানে এটা অ্যাকচুয়ালি আপনার থার্মোপ্লাস্টিকের বৈশিষ্ট্য একটু মানে বহন করবে, থার্মোসেটিং এর বৈশিষ্ট্য একটা সে ধারণ করবে, ঠিক আছে? তো দে কনসিস্ট অফ কয়েল, they consist of coil-like molecules that can reversibly stretch by applying a force. এবং যে কমন ইলাস্টোমার গুলো আছে আমাদের গাড়ির চাকা, বুঝতে পারছেন? গাড়ির চাকা এগুলো ইলাস্টোমার দিয়ে বানানো হয়। 4 common elastomers are cis polyisobutene natural rubber, ঠিক আছে? এগুলোর আপনারা চাইলে এগুলোর মানে অ্যাপ্লিকেশন গুলো দেখে রাখতে পারেন, এগুলো দিয়ে সার্চ দিলেই দেখবেন আপনার প্রোডাক্ট চলে আসছে, ঠিক আছে? এই যে নামগুলো আছে, এই যে আমি বলতেছি যে ধরেন আপনি পলিপ্রপিলিন, হ্যাঁ, এই পলিপ্রপিলিনটা কি হবে, আপনি এটা বাজারে পাবেন হচ্ছে মানে স্ফিয়ার আকারে, অর্থাৎ এই মার্বেলের আকারে পাবেন, ঠিক আছে? পলিপ্রপিলিন গুলো ইনজেকশন মোল্ডিং করে দেন হচ্ছে আমি একটা প্রোডাক্ট বানাবো। এই যে পলিপ্রপিলিন একটার সাথে একটা যুক্ত হয়ে বন্ড ক্রিয়েট করে আমার প্রোডাক্টটা গঠন করবে। এই যে পলিমারাইজেশনটা হচ্ছে, তাদের ভিতরে যে বিক্রিয়াটা হচ্ছে, এটাকে ফর্ম হতে পারে আইদার সেটা অ্যাডিশন পলিমারাইজেশন অথবা হতে পারে কনডেনসেশন পলিমারাইজেশন। ওকে, তো অ্যাডিশন পলিমারাইজেশনটা কি? এটা কিছুই না, যে সাপোজ আমি একটা এক্সাম্পল হিসেবে বলি, এটা কি একটা পলিইথিলিন,
ফ্রম মানে পলিইথিলিন বানাবো, যেখানে আমার মনোমার বা রিপিটিং ইউনিটসটা হচ্ছে ইথিলিন মলিকুল। সো এটা হচ্ছে ইথিলিন মনোমার। এটাতে কি আছে? ইথিলিন ইজ দ্য মনোমার, দ্য সিঙ্গেল ইউনিট হ্যাজ দ্য ফর্মুলা C2H4। এখানে দুইটা কার্বন কি আছে? দুইটা ডাবল বন্ড দিয়ে যুক্ত আছে। তাহলে কি এটা স্যাচুরেটেড না আনস্যাচুরেটেড? এটা অবশ্যই আনস্যাচুরেটেড, তাই না? So each carbon atom shares 2 of its electrons with the second carbon atom and 2 hydrogen atoms are bonded covalently to each other। মানে এটার গঠনটা ব্যাখ্যা করছে। সো এটার সাথে আমি যখন এরকম অনেকগুলো কি বলে পলিইথিলিন বা এগুলো দিয়ে যদি আমি যুক্ত করি, তাহলে সেটা কি হবে? ইন দা প্রেজেন্স অফ অ্যাপ্রোপ্রিয়েট কম্বিনেশন অফ হিট, প্রেসার এন্ড ক্যাটালিস্ট, যখন বিক্রিয়াটা হবে তখন কি হবে? আমার এই যে ডাবল বন্ড গুলো, ঠিক আছে, ডাবল বন্ড গুলো ভেঙে যাবে, ঠিক আছে, ডাবল বন্ড গুলো ভেঙে গিয়ে আমার মানে কি বলে আরো যেই পলিইথিলিনের মনোমার গুলো আছে এগুলো যুক্ত হয়ে একটা লং চেইন তৈরি করে আমার যৌগটা সে গঠন করবে। এই যে অ্যাডিশন হচ্ছে, মানে আমার মনোমারের যে অ্যাডিশন হচ্ছে, এটাকে আমি বলতেছি অ্যাডিশন পলিমারাইজেশন। আর কন্ডেনসেশন পলিমারাইজেশন এটা কি? এটা হচ্ছে আপনি সবসময় একটা বাই প্রোডাক্ট হিসেবে আপনি আদার একটা ওয়াটার অথবা ইথানল অথবা মিথানল এ ধরনের একটা বাই প্রোডাক্ট হিসেবে একটা গুডস পাবেন, ঠিক আছে। দিস মেকানিজম মে অফেন ইনভলভ ডিফারেন্ট মনোমার্স অ্যাজ দ্য স্টার্টিং অথবা প্রিকারসর ম্যাটেরিয়াল। অর্থাৎ আমার স্টার্টিং ম্যাটেরিয়াল হিসেবে আমি দুই ধরনের ম্যাটেরিয়াল ইউজ করব। একটা যেমন এক্সাম্পল হিসেবে এই যে দেখেন এটা আছে কি, the polymerization of dimethyl terephthalate and ethylene glycol to produce the polyester। এই যে এটা হচ্ছে আমার পলিস্টার প্রোডাক্ট। সো এটা বানানোর জন্য কি হবে? এটা হচ্ছে আমার ডাইমিথাইল টেরেফথ্যালেট আর এটা হচ্ছে ইথিলিন গ্লাইকল। এখান থেকে আমার যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা এটার সাথে যুক্ত হয়ে আমার একটা মিথাইল অ্যালকোহল বা মিথানল প্রস্তুত করবে বাই প্রোডাক্ট হিসেবে। যেহেতু এই যে বলতেছে ইথানল বা মিথানল একটা বাই প্রোডাক্ট হিসেবে থাকবে, এটা কনডেন্সড হয়ে এটা কি হয়ে যাবে? একটা অ্যালকোহলের আকার থাকবে, আর একটা হবে কি পলিস্টার গঠন করবে, যেখানে এটা হবে তার রিপিটিং ইউনিট। সো আমি যতগুলো যুক্ত করব সবগুলো একটার সাথে একটা এই চেইন রিঅ্যাকশনে রিপিটিং ইউনিট হিসেবে যুক্ত হয়ে আমার কি করবে? পলিস্টারটা তৈরি করবে। ওকে, সো এইভাবে যে পলিমারাইজেশনটা হয় সেটাকে বলে কন্ডেনসেশন পলিমারাইজেশন। আর সবশেষে কিছু আমরা যে বললাম যে থার্মোপ্লাস্টিক বা থার্মোসেটিং, এই যে থার্মোপ্লাস্টিক গুলো এক্সাম্পল হিসেবে আছে দেখেন পলিইথিলিন, পলিভিনাইল ক্লোরাইড, পলিপ্রোপিলিন, পলিস্টাইরিন, পলিঅ্যাক্রিলোনাইট্রাইল, মিথাইল ক্রাইলেট, তারপর হচ্ছে পলি ক্লোরো ট্রাইফ্লুরোইথিলিন, তারপর হচ্ছে ট্যাফলন। এটা বলেন তো কি ট্যাফলন? বলেন তো এই ট্যাফলনটা কি? কেউ দেখছেন এটা? স্যার পলিটেট্রাফ্লোরোইথিলিন। হ্যাঁ সেটা তো, মানে এটা প্রোডাক্টটা কি এটা দেখছেন? স্যার ফ্রাই প্যানে সেটা যে হ্যাঁ, একটা তেল হ্যাঁ। আছে সেটা না স্যার? হ্যাঁ এটা কিন্তু একটা রেভলিউশনারি একটা কি বলে, এটা রেভলিউশনারি একটা আবিষ্কার বলতে পারেন। ওই যে আমরা কড়াইয়ের মধ্যে, হ্যাঁ কড়াইয়ের মধ্যে যে আমরা ডিম ভাজি রান্না করে দেখবেন, যেগুলো স্টিলের, হ্যাঁ, বা আমরা বাজারে গেলে যেগুলো বলতেছে সিলভারের, হ্যাঁ, সিলভারের গুলোতে আমার আটকে যায়। দেখবেন আপনি ডিম ভাজতে যাচ্ছেন, আপনারা যারা মেসে থাকেন বা হলে থাকেন, ডিম ভাজতে গেছেন, ওই স্টিলের কড়াইয়ে লেগে যাচ্ছে। বাট এই নন স্টিকি যেই প্যানটা আছে বা নন স্টিকি যে আমার ফ্রাই প্যানটা আছে সেটাতে কিন্তু লেগে যায় না, বিকজ অফ দিস টেফলন। বা টেফলন বলতে এটা হচ্ছে বাণিজ্যিক নাম, পলিটেট্রাফ্লুরোইথিলিন। এটার এই যৌগটার জন্য, বুঝতে পারছেন, এই যৌগটার জন্য বা এই প্রোডাক্টের জন্য আমার উপরে যে আস্তরণটা থাকে এটার জন্য স্টিকিং হয় না। আরো আছে যেমন এই যে পলি অক্সিমিথিলিন অ্যাসিটাল, এগুলার এক একটার এক এক রকম মানে কাজ আছে আর কি। হ্যাঁ, পলিঅ্যামাইড, পলিস্টার, তারপর আছে পলিকার্বনেট, পলিঅ্যামাইড, পলি ইথার কিটোন, হ্যাঁ, পলিফিনাল সালফাইড। তো এগুলোর অ্যাপ্লিকেশন গুলো আপনারা দেখতে পারেন এবং কিছু ফিগার অ্যাড করে দিছি, হ্যাঁ, এগুলো দেখতে পারেন। এই যে যেমন অ্যাক্রিলিক, পিএমএমএ, এটা দেখছেন না, এই যে পিএমএমএ, এটাকে বলে প্লেক্সি গ্লাস, হ্যাঁ, এটা হচ্ছে তার বাণিজ্যিক নাম। সো এগুলোর অ্যাপ্লিকেশন গুলো দেখেন, ঠিক আছে। আমরা নেক্সট হচ্ছে বিভিন্ন রকম এই যে থার্মোসেটের প্রকার, মানে থার্মোসেট কি কি প্রোডাক্ট বাজারে আছে এবং তাদের অ্যাপ্লিকেশন গুলো কি, ওগুলো দেখবো। যেমন এই যে আমরা যে ফুড কন্টেইনার গুলো আছে বাজারে, ফুড কন্টেইনার, যেমন যেমন এই যে গুঁড়া দুধ যে কন্টেইনারটা পাওয়া যায়, তো ওগুলো, এছাড়াও যে কন্টেইনার, তেলের কন্টেইনার, তো এগুলো হচ্ছে এই যে পলিঅ্যাক্রিলোনাইট্রাইল প্যান বলে এটাকে, ঠিক আছে। এগুলো দিয়ে আসলে ওই ফুড কন্টেইনার গুলো বানানো হয়।
এরকম স্পেসিফিক কিছু অ্যাপ্লিকেশন আছে যেটা শুধুমাত্র ওই পলিমারটার জন্যই অ্যাপ্লিকেবল। ওই অ্যাপ্লিকেশন গুলো আপনারা এখান থেকে খুঁজে বের করবেন যে কোনটা স্পেসিফিক শুধুমাত্র মানে স্পেসিফিক টু দ্যাট পলিমার। তো এই অ্যাপ্লিকেশন গুলো আপনাদের মানে জেনে রাখতে হবে আর কি। যেমন এই যে নাইলন, আমরা বাজারেই তো বলি তাই না, নাইলনের দড়ি, যে রোপ, অটোমেটিভ কম্পোনেন্ট, এগুলো দেখে মানে আমরা দেখলেই বুঝবেন। সো আজকে যেহেতু আমি চাইছিলাম আজকে 2 ঘন্টা নিব, বাট আই থিঙ্ক এখানেই শেষ করা বেটার হবে। তো আরো 2টা বা 3টা লেকচার হবে, আপনারা সবাই এই লেকচার গুলোতে থাকবেন। ইন্টারেস্টিং মানে নেক্সট যে প্রসেসিং টেকনিক্স গুলো পড়াবো ওগুলোর ভিডিও আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? বা যেই প্রসেস গুলো স্যার। পড়াবো। হ্যাঁ স্যার, যে এক্সাম্পল গুলো দেখাইলেন ওগুলো কি জাস্ট জেনে রাখবো নাকি এক্সামে আসার মতো করে পড়তে হবে ওগুলো? ওই যে আমি বললাম যেটা স্পেসিফিক, যেমন এই যে বললাম পেন, হ্যাঁ পেনটা স্পেসিফিক ফুড কন্টেনার ইউজ করতে হবে, ট্যাফলন, ঠিক আছে? ট্যাফলনের একটা ওই যে বৈশিষ্ট্য হচ্ছে এটা নন স্টিকিং। এরকম স্পেসিফিক যেসব অ্যাপ্লিকেশন গুলো আছে এগুলো জেনে রাখবেন। এগুলো মানে এটা পরীক্ষায় আসবে এর জন্য না, এটা হচ্ছে আই মিন কমন সেন্সের জন্য। ওকে ওকে স্যার।